হ্যালো গাইস, চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ব্লগটা একটু আলাদা। আজকে আমি হাওড়া থেকে বেঙ্গালুরু যাচ্ছি চিকিৎসার জন্য। তাই পুরো যাত্রাপথ, ট্রেনের অভিজ্ঞতা আর বেঙ্গালুরু শহরের ঝলক আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি এখন আছি হাওড়া স্টেশনে। এখান থেকে বেঙ্গালুরু যাওয়ার জন্য বেশ কিছু ট্রেন চলে, যেমন 12245 এসএমভিটি বেঙ্গালুরু দুরন্ত এক্সপ্রেস, এসএমভিটি বেঙ্গালুরু হামসাফার এক্সপ্রেস, এসএমভিটি বেঙ্গালুরু সুপারফাস্ট এক্সপ্রেস। আজকে আমাদের যাত্রা 12245 এসএমভিটি বেঙ্গালুরু দুরন্ত এক্সপ্রেস, যার সময় সকাল 10:40 ছেড়ে তারপরের দিন বিকেল 3:50 এসএমভিটিতে পৌঁছাই। এই যাত্রাপথের সময় লাগে 29 ঘন্টা, আর স্টপেজ আছে মাত্র 4টে। সবাই মনে হচ্ছে এবার বেঙ্গালুরুই ডাক্তার দেখাতে যাবে। স্টেশনে এত ভিড়, প্রচুর ভিড়, সবাই পেশেন্ট দেখাতে যাবে। আজকে এই দুরন্ত এক্সপ্রেসের সময় ছাড়িয়ে 2 ঘন্টা লেটে পৌঁছালো হাওড়া স্টেশনে। আপনাদের জানাবো, আজকের এই ভিডিওটা দেখার পরে আপনাদের আর অন্য কোনো ভিডিও দেখতে হবে না। এই ভিডিও থেকে সমস্ত তথ্য আপনারা পেয়ে যাবেন যে হাওড়া থেকে কিভাবে বেঙ্গালুরু গিয়ে চিকিৎসা করাবেন, বেঙ্গালুরু গিয়ে কোথায় থাকবেন, কি খাওয়া দাওয়া করবেন এবং ডাক্তার কোথায় দেখাবেন, সমস্ত কিছুই তথ্য পেয়ে যাবেন এই ভিডিওর মাধ্যমে। আমাদের ট্রেন হাওড়া থেকে এসএমভিটি বেঙ্গালুরু পথে রওনা দিল। এই যাত্রাপথে ট্রেনের স্টপেজ পড়বে মাত্র 5টা: ভুবনেশ্বর, ভাজিয়াগ্রাম, সীমাচালাম, বিজয়বাড়া, রেণিগুন্টা। তারপরেই এসএমভিটি বেঙ্গালুরু। আমাদের সিট পড়েছে 3 টায়ার এসিতে। 3 টায়ারের কতটুকু বাজে, 3 টায়ার এসি দেখাই। এই হচ্ছে বাথরুম, 3 টায়ার এসি দুরন্ত এক্সপ্রেসের, খুব বাজে। হ্যান্ড ওয়াশ, এই হচ্ছে বাথরুম, পায়খানা সব এরকম, খুব বাজে। টাকা দুটো 20 টাকা দাও। খুচরো দে। আরে ভাই ওই একটা সিট। হাওড়া থেকে বেঙ্গালুরুর দূরত্ব হলো 1937 কিলোমিটার, আর যেতে সময় লাগবে 29 ঘন্টা 10 মিনিট। এই ট্রেনের সর্বোচ্চ গতিবেগ 130 থেকে 160 কিলোমিটার ঘন্টায় এই ট্রেনটি চলে। এছাড়া এই ট্রেনে অনলাইন ফুড সার্ভিস বা প্যান্ট্রি থেকে খাবার পাওয়া যায়। আপনারা আপনাদের সুবিধা মতো খাবার অর্ডার করতে পারেন। ট্রেনে চেপে দক্ষিণ ভারত যাওয়ার যাত্রা সত্যি দারুণ অভিজ্ঞতা। পথে অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা হয়ে আমরা পৌঁছাবো কর্ণাটক। যাত্রাপথে জানালা দিয়ে বাইরে তাকালে প্রচুর গ্রাম, নদী আর পাহাড়ি দৃশ্য দেখা যায়। কেক খাবে, ফুড কেক, ভেজ কেক। এই ট্রেনটি এখন ঘন্টায় 140 কিলোমিটার বেগে ছুটে চলেছে। এই হচ্ছে প্যান্ট্রি কারের বানানো চপ। 2টো চপ নিল 30 টাকা। খেয়ে দেখি কেমন। এই ম্যাগি মশলা কাপ নিলাম একটা, যার দাম পড়লো 50 টাকা। খেয়ে দেখি কেমন টেস্ট। এটা তো খেয়েছি সাধারণত, তবে খুব একটা ভালো লাগে না। ট্রেন যাত্রার অভিজ্ঞতা সত্যি এক অসাধারণ অভিজ্ঞতা হয়। ট্রেনের সিট যদি সাইড লোয়ার হয় তাহলে জানলার পাশে বসে বাইরে তাকিয়ে পুরো ট্রেনের রাস্তাটা দেখতে পাওয়া যায়।
পাহাড়, নদী, গ্রাম, শহর সব কিছু যেন সিনেমার মতো চোখের সামনে ভেসে ওঠে। समोसे गरम समोसे लाल बड़ा समोसा बड़ा समोसे समोसा ऑनियन गरम समोसे लाल बड़ा समोसा आराम लगा बिरयानी अंडा बिरयानी दाल भात सब्जी भात मांस भात अंडा बिरयानी भात আমাদের ট্রেন এসে পৌঁছাতো রেনিগুন্ডা জংশন। এখান থেকে বেরোবে একটু পরে। কি আছে এটা? रोटी चावल मांस भात রুটি চাওয়াল মাছ ভাত। ভেজ নয়, ভেজ ভেজ मछली है बेचे ভেজ কত? 110 चपाती मटर पनीर आलू पनीर पूरा आएगा 110 ভেজ, 100 দেওয়া 100। ये वाला पीस ট্রেন ক্লিনিং চলছে এখানে, ক্লিনিং চলছে ট্রেন। দেখছো 15 টাকা করে। जल्दी जल्दी करो जल्दी हो उसी गया। को भर दो उसी को ऊपर से এখানে 5 টাকা দিয়ে এক বোতল জল পাওয়া যাবে। ট্রেন ছেড়ে দিল রেনিগুন্ডা থেকে। তো বন্ধুরা, আপনাদের আরও একটা আমি বিষয় জানিয়ে রাখি, যখন ট্রেনে ট্রাভেল করবেন তখন যদি আপনি প্যান্ট্রিগার থেকে খাবার নেন, অবশ্যই যে বিলটা চাইবেন, কারণ তারা স্ক্যাম করে। যদি খাবারের দাম 80 টাকা হয়, আপনার কাছ থেকে 120 টাকা ওরা নেবে। আর বাইরে তো খাবার কোনোদিনও প্ল্যাটফর্ম থেকে কিনে খাবেন না, কারণ ফুল অফ মানি আপনার ওয়েস্ট হবে। ট্রেনে ট্রাভেল করবেন তখন অবশ্যই সতর্ক থাকবেন। খাবার স্টেশনের বাইরে থেকে কোনোদিনও খাবেন না যখন এই লাইনে আসবেন, কারণ খুবই বাজে খাবার বাইরে থেকে থাকে। চেষ্টা করবেন প্যান্ট্রিকারে খাবার খাওয়া অথবা ফুড ট্র্যাক থেকে খাবার অর্ডার করে খাবারটা খাবেন। বাইরে থেকে খাবার একদম থার্ড ক্লাস। এই স্টেশনের বাইরে যেগুলো বিক্রি হয়, মানে স্টেশনে যেগুলো প্ল্যাটফর্মে বিক্রি করে সেই খাবারগুলো। তাই এই ইনফরমেশনটা আমি দিয়ে রাখলাম। অবশ্যই যখন ট্রেনে ট্রাভেল করবেন বা এই লাইনে আসবেন, এই বেঙ্গালুরু রাস্তায়, তখন স্টেশনে যে খাবারগুলো বিক্রি করে, যেমন মাছ ভাত বলবে, তারপরে রাইস, প্লেন রাইস, ভেজ, এইগুলো প্যাকেটে প্যাকিং করা থাকে, এগুলো ভালো থাকে না। বাইরের ভিউটা দেখুন কত সুন্দর, অপূর্ব লাগছে দেখে। এত সুন্দর পাহাড় এদিকেও দেখতে পাওয়া যায়। এইদিকের পাহাড়ের আকারগুলো একটু অদ্ভুত টাইপের দেখতে, দেখুন কেমনই। তো ফাইনালি আমরা পৌঁছে গেলাম এসএমভিটি বেঙ্গালুরু স্টেশনে। প্রায় 1.5 দিনের যাত্রার পর অবশেষে পৌঁছে গেছি। এই ট্রেন আজকে অনেক লেট করেছে, প্রায় 2 ঘন্টারও উপরও ট্রেনটি লেটে পৌঁছেছে বেঙ্গালুরুতে। তো চলুন এবার বাইরে যাব, বাইরে গিয়ে অটো অথবা অনলাইন ট্যাক্সি রিজার্ভ করব। এই হচ্ছে ব্যাঙ্গালোর স্টেশন, এসএমভিটি ব্যাঙ্গালোর। এই যে দুরন্ত এক্সপ্রেস, যে 2 ঘন্টা লেটে চলছে আজকে। পুরো এয়ারপোর্টের মতো স্টেশনটা। ব্যাঙ্গালোর স্টেশনটা এয়ারপোর্টের মতো দেখতে পুরোটাই। স্টেশনটা দেখো বন্ধুরা, ট্রেন স্টেশনটা দেখুন কত সুন্দর, মনে হচ্ছে যেন এটা এয়ারপোর্ট।
স্টেশনের গেট আপটা এত সুন্দরই বানানো, মনে হবে আপনি এখানে আসলে মনে হবে যে এয়ারপোর্টে চলে এসেছেন। পুরো এয়ারপোর্টের মতো গেট আপ স্টেশনটা, দেখুন দারুণ, চারিদিকে বেশ সাজানো গোছানো ডেকোরেশন করা। অনেকগুলো অটো দাঁড়িয়ে আছে, এখান থেকে অটো বুক করে যাওয়া যাবে আপনি যেখানে থাকতে চাইবেন। আমি সব ডেসক্রিপশানে দিয়ে দিব, ভিডিওটা কন্টিনিউ থাকবেন। যখনই বেঙ্গালুরুয়ে আসবেন তখনই স্টেশন থেকে বাইরে বেরিয়ে এসে অটোওয়ালাকে জিজ্ঞেস করবেন যে আপনার গন্তব্য যাওয়ার জন্য কত টাকা ভাড়া নেবে, কারণ অটোদের রেট এখন চরম হাই। আগে যেটা 500 টাকায় গিয়েছি এখন 700 থেকে 800 টাকা আপনাকে রেট পড়বে। তাই চেষ্টা করবেন অনলাইনে অ্যাপ থেকে ওলা অথবা উবের থেকে একটি গাড়ি বুক করে নেবেন, যেটা আপনার অনেক কম খরচাই হয়ে যাবে। 350 থেকে 400 টাকায় আমরা এই সুইফট গাড়ি উবের থেকে বুক করেছিলাম। কত কী বললো সব কিছু। তো ফাইনালি আমরা চলে এলাম কাঠগুড়িতে, বেঙ্গালুরুর। এখান থেকেই সামনের দিকে আমরা রুম বুক করেছি, সেই দিকে যাব। তো এই হচ্ছে সন্ধ্যার এনভায়রনমেন্ট এখানকার। এই জায়গাটার নাম হলো কাঠগুড়ি কৃষ্ণ টেম্পল। এখানকার বাজার হাট জমজমাট, এখানে সব কিছুই আপনি পেয়ে যাবেন। সবজি বাজার থেকে শুরু করে মাছ বাজার, ফল, জামা কাপড়, ওষুধের দোকান, মেডিসিন সব কিছুই আছে এখানে। বড় মাছও আছে। আর আপনারা যখন বেঙ্গালুরুতে আসবেন এয়ারপোর্ট থেকে বা এসএমবিটি স্টেশন থেকে, তখন অটো বা ট্যাক্সি বুক করার সময় কাঠগুড়ি কৃষ্ণ টেম্পল বললে আপনাকে ঠিক এই জায়গাতে নামিয়ে দেবে, যদি আপনারা এই কাঠগুড়িতে থাকতে চান, কারণ এখানে রুম রেট খুব কম এবং সস্তার মধ্যে পাওয়া যায়। আপনাকে বললে এখানে নামিয়ে দেবার, এখান থেকেই হোটেল সমস্ত দিকে চারিদিকে হোটেল রুম পাওয়া যায় ভাড়া। এই কৃষ্ণ টেম্পল কাঠগড়িতে খুব জাগ্রত এবং স্বামী কৃষ্ণ টেম্পল নামে পরিচিত। এই যে হোটেল দিকে যাচ্ছি, এই চারিদিকেই হোটেল আছে এখানে। হোটেল এছাড়া বাঙালি খাবারও পাওয়া যায় সব দিকে, যেটা খুশি নিতে পারেন। তারা হোটেল, এখানে সমস্ত বাঙালি খাবার পাওয়া যায়। এখানে আসলে খাবারের কোনো অসুবিধা হবে না। লিফট দিয়ে উপরেও যাওয়া যেতে পারে, এছাড়া আমাদের রুম আছে এইখানটাই। এই হচ্ছে রুম যেটা ছিল, এই হচ্ছে রুম যেটা নেওয়া হয়েছে। তো চারিদিকে একটু অগাছালো আছে, কারণ এখানে রান্না হচ্ছে, এখানে রান্না করার জায়গা। এই জায়গাটায় এই গ্যাস ওভেন আপনাকে খুব অল্প দামে পাবেন, 1 কেজি দাম হিসেবে গ্যাস বিক্রি হয়। আর এখানে একটা উইন্ডো আছে, এখানে রান্না করার জায়গা। এই একটা জলের ড্রাম দেবে 40 টাকা। আর এখানে চার্জিংয়ের জন্য 2টো সকেট বোর্ড আছে। আর এই হচ্ছে বাথরুম, যথেষ্ট মোটামুটি ভালো, তবে দামটা খুব সস্তার। এই রুমগুলোর প্রাইস হচ্ছে মাত্র 600 টাকা করে। আগে আরও দাম কম ছিল, এখন 600 টাকায় এসছে। আপনি ইচ্ছা মতো রান্না করে খাবেন, আসলে পরে সমস্ত কিছুই থাকবে এই ভিডিওর মাধ্যমে। অবশ্যই ভালো করে দেখবেন ভিডিওটা। আর আমি রুমের এখানকার ঠিকানা সব অ্যাড্রেস আমি দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। দেখে নিয়ে আপনারা আসবেন, যে কেউ আসতে পারবে। আমি এই ভিডিওটা দেখার পরে আর অন্য কোনো ভিডিও দেখতে হবে না আপনাদেরকে। এই ভিডিও থেকেই সমস্ত ইনফরমেশান পেয়ে যাবেন, কোথায় ডাক্তার দেখাবেন, কোথায় থাকবেন, কোথায় খাওয়া দাওয়া করবেন, কী করবেন, কিভাবে যাবেন আসবেন, সমস্ত কিছুই এই ভিডিওতেই পেয়ে যাবেন। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে, আর শেয়ার করবেন। এখানে সব রকম দোকান আছে, যেমন মুদিখানার দোকান আছে এখানে। এই মুদিখানার দোকান থেকে তেল, চাল, ডাল কিনে নিয়ে আপনারা রান্না করে খেতে পারবেন, সমস্ত কিছুই আছে এখানে। একটু মোটা চাল ভালো না, এখানে সব কিছু আছে, আপনি নিয়ে রান্না করে খেতে পারবেন আরামসে। এ হচ্ছে ব্যাঙ্গালোরের বিখ্যাত পেঁপে।
আর আজকে ডেট হচ্ছে রবিবার, এই হচ্ছে সন্ধ্যাবেলার বাজার। এই একটু বাইরের দিকে বেরোলাম সন্ধ্যাবেলায়। আর এই হচ্ছে ব্রিজ, এই ব্রিজটা ক্রস করে কাঠগুড়ি আসতে হবে। আর এই হচ্ছে সব এখানকার সন্ধ্যাবেলায় বেশ ভালোই ভিড় লেগে আছে, তাই বাইরে এলাম। এটা মেন রোড। ব্যাঙ্গালোরে দার্জিলিং মোমো পাওয়া যাচ্ছে খুব আরামসে এখানে। এই যে দার্জিলিং মোমোর দোকান, এটা ব্যাঙ্গালোর। এখানেও দার্জিলিং মোমো পাওয়া যাবে আরামসে এবং সেই স্বাদই পাওয়া যাবে। আমাদের একটা পার্সেল করবেন, ভেজ মোমো, চিকেন স্যুপ আছে তো? ঠিক আছে, দিয়ে দিন। ব্যাঙ্গালোরে এসেও দার্জিলিং মোমো খেতে পাবেন। এখানে দার্জিলিং মোমো খুব সুন্দর বানায়। এখানে চলে এসেছি। ব্যাঙ্গালোরের মতো জায়গায় এসে যে দার্জিলিংয়ের মোমো পাবো খেতে, এটা কল্পনা করা যায়নি। কারণ এখানে যে দার্জিলিংয়ের মোমো পাওয়া যাচ্ছে তাদের বাড়ি দার্জিলিংয়েই, এবং তারা দার্জিলিং থেকে এখানে এসে ব্যবসা করছে। দার্জিলিং মোমো এখানকার। তো আমি চলে এলাম এবার রাত্রের জন্য ডিনার নিতে। এখানে যে হোটেলগুলো আছে খাবারের, এরা প্রত্যেকেই আমাদের পশ্চিমবঙ্গেরই বাসিন্দা। তারা এখানে প্রত্যেকেই নিজস্ব ব্যবসা শুরু করেছে এবং যা খাবার পাবেন এখানে সবই বাঙালি এবং ঘরোয়া স্বাদের মতোই। মাছ, পনির, আমাকে 3টে রুটি। গুড মর্নিং। এখন ঘড়িতে বাজে সকাল 10টা। আমরা বেরিয়ে পড়লাম হসপিটাল যাওয়ার উদ্দেশ্যে। এখান থেকে হসপিটালে যাওয়ার দূরত্ব হলো 6 কিলোমিটার। আর যেতে সময় লাগবে অটোতে প্রায় 30 থেকে 40 মিনিট, কারণ রাস্তায় অনেক ট্রাফিক জ্যাম থাকে তার জন্য। এবার অটো আপনারা যেখানে থাকবেন সেখান থেকেই অটো পেয়ে যাবেন। এছাড়া আপনারা চাইলে উবের থেকে গাড়ি বুক করতে পারেন, এতে খরচ অনেক কম পড়বে, প্রায় 50 থেকে 100 টাকা মতো কম লাগবে। এবার বাসে কি করে যাবেন সেটাও আমি বলে দিচ্ছি। বাসে যেতে গেলে আপনাকে যেতে হবে এই হোয়াইটফিল্ড স্টেশন। এই হোয়াইটফিল্ড স্টেশনে ওভারব্রিজটা ক্রস করে যেতে হবে হচ্ছে ওপারে। ওপারে গেলেই আপনি দেখতে পাবেন অনেকগুলো বাস দাঁড়িয়ে আছে। তো এই হচ্ছে হোয়াইটফিল্ড স্টেশন। চলে এসেছি বাস স্ট্যান্ডে। এই যে বাস স্ট্যান্ড, এখান থেকে বাস ধরে সব দিকে যাওয়া যাবে। বাসের ভাড়া খুবই কম, 30 টাকা এসি বাস। আর নন এসি বাসে গেলে একটু কম ভাড়া লাগবে হয়তো। এখান থেকে নন এসি বাসের ভাড়া হলো 23 টাকা পার পারসন। এই হচ্ছে এখানকার সরকারি বাস। উঠে পড়লাম সরকারি বাসে। তো এইভাবেই আপনারা যেতে পারবেন বাসে করে, অথবা যদি মনে করেন মেট্রোতে যাব সেটাও মেট্রোতেও যেতে পারেন। মেট্রো দূরত্ব বেশি নয়, বাস স্ট্যান্ড যেখানে সেখানেই হচ্ছে মেট্রো স্টেশন, তাই মেট্রো দিয়েও আপনারা যেতে পারেন। পথ একটাই, আমরা যে পথ দিয়ে এখন চলেছি সেই পথেই কিন্তু মেট্রো যায়। এই যে আমার যেমন ডান হাতে রয়েছে উপরের দিকে এই মেট্রো ওভারব্রিজ, এই ওভারব্রিজটাই হচ্ছে মেট্রো রাস্তা। পিছন দিকে বৈদি নেমে গেলাম। এই বৈদিতে ভিতরে গিয়ে ডাক্তার দেখাবো। তো কিভাবে আসবেন সেই ডিটেলসগুলো সম্পূর্ণ বলে দিয়েছি, আরও একবার আমি জানিয়ে দেবো আপনাদেরকে। হচ্ছে মেন গেট বৈদির, এটা হচ্ছে মেন গেট। এইটা দিয়ে ঢুকতে হবে আপনাদেরকে। এটা দিয়ে বের আসছে, এটা দিয়ে রাস্তা আছে আসার। হচ্ছে বৈদির বিশাল বড় প্রপার্টি। হসপিটালের চারিদিকে অনেক কিছুই রয়েছে। তো এইভাবে এখন যাচ্ছি আমরা ভিতরের দিকে। এখানে কাউন্টার আছে, এখানে এসে কথা বলতে হবে। কথা বলে এই হচ্ছে চারিদিকের ভিউ এখানকার হসপিটালের। এখানে সিটিং পজিশন আছে, এখানে উপরে একটা ঝাল লাগানো আছে খুব সুন্দর দেখতে। আর এই হচ্ছে কাউন্টার, এখানে বসে কাউন্টারে সব বিল বানাতে হবে। আর এদিকে কাউন্টার রয়েছে অনেকগুলো। এই বৈদেহী হসপিটাল থেকে বেরিয়ে এসে মেন রোডের দিকে আসলে দেখতে পাবেন সারিবদ্ধভাবে অনেকগুলোই খাবারের দোকান রয়েছে, যেখানে আপনি সকালে ব্রেকফাস্ট আর দুপুরের লাঞ্চ পেয়ে যাবেন খুব সহজেই, এবং খুব সুস্বাদু খাবার
এখানে আপনি সমস্ত কিছুই খাবার পাবেন, যেমন ভাত, মাছ, মাংস ইত্যাদি, শাক সবজি সব কিছুই পাওয়া যায়। এছাড়া 50 থেকে 100 টাকার মধ্যেই আপনি ভেজ আর নন ভেজ খাবার এখানে পেয়ে যাবেন। এখানে সকালের ব্রেকফাস্টে পাওয়া যায় রুটি, সবজি আর পরোটা, যেটা খুশি আপনি খেতে পারেন। আমি খেয়ে দেখেছিলাম, খাবার খুব ভালো এবং সুস্বাদু। এই হচ্ছে একটি বিখ্যাত হসপিটাল ব্যাঙ্গালোরের মধ্যে, যার নাম সত্যসাই হসপিটাল। এখানে ফ্রিতে চিকিৎসা করা হয় এবং হার্টের জন্য সবথেকে ভালো চিকিৎসা হয়। তাই এখানে আসার আগে নাম রেজিস্ট্রেশন করতে। আসলে এখানে চপ, তেলে ভাজা এসবও বিক্রি হচ্ছে, এগুলো খেতে পারেন। এই চপ আছে, এই পেঁয়াজি, এটা বেগুনি, এসব সমস্ত কিছুই আছে। আজকে জন্মাষ্টমী, তাই সেই উপলক্ষে এই স্বামী কৃষ্ণ টেম্পলে ভালোভাবে সাজানো হয়েছে এবং পুজো বসেছে। তাই পুজোটা আপনারাও আমার সঙ্গে একটু দেখে নিন। তো দেখুন এখানে কেমনভাবে পুজো করা হয়। অনেক ভক্তরা পুজো দিতে এসছে এবং এই হচ্ছে ঠাকুরকে সাজানো হয়েছে খুব সুন্দরভাবে। দেখুন আমার পেছন দিকে যজ্ঞর আয়োজন করা হয়েছে এবং অনেকগুলো পুরোহিত মিলে পুজো করছে। আর আজকে আমরা ব্যাঙ্গালোর থেকে বেরিয়ে পড়ব বাড়ির উদ্দেশ্যে। তো এই হচ্ছে কৃষ্ণ টেম্পল, যেটা খুব জাগ্রত মন্দির এই কাঠগুড়ির। তো কাঠগুড়িতে কৃষ্ণ টেম্পলটাই হচ্ছে মানে আপনারা বলতে পারেন ল্যান্ডমার্ক। এখানে ডাক্তার দেখাতে এলে এইভাবে আসতে হবে। এই কৃষ্ণ মন্দির, কাঠগুড়ি কৃষ্ণ টেম্পল বললেই হয়ে যাবে। আর এই হচ্ছে যায় মন্দির, আর এই গেল এদিকে রাস্তা। তো ফাইনালি আমাদের ডাক্তার দেখানো কমপ্লিট হয়ে গেল ব্যাঙ্গালোরে, আর আমরা এবার বেরিয়ে পড়লাম কাঠগুড়ি থেকে এয়ারপোর্টের উদ্দেশ্যে। কাঠগুড়ি থেকে এয়ারপোর্টের দূরত্ব হলো 36 কিলোমিটার, আর যেতে সময় লাগবে প্রায় 1 ঘন্টা 30 মিনিট পর্যন্ত। এবার আপনারা মনে করছেন কিভাবে আমরা গাড়ি বুক করব। তো আমরা যে গাড়িটি বুক করেছি সেটা আপনারা অন স্পট থেকেও এয়ারপোর্ট যাওয়ার জন্য বুক করতে পারেন, যেটা 800 থেকে 1000 টাকা মতো নেবে। আর যদি ওলা অথবা উবের থেকে বুক করেন তাহলে 650 থেকে 750 টাকার মধ্যে হয়ে যাবে। বেঙ্গালুরুতে যবে থেকে এসেছি তবে থেকেই অনবরত বৃষ্টি হয়ে চলেছে। তাছাড়া এখানকার টেম্পারেচার খুব কম, প্রায় 20 থেকে 22 ডিগ্রির মধ্যেই থাকছে। এখান থেকে এয়ারপোর্টের দূরত্ব আর মাত্র 6 কিলোমিটার। এই কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরটি অনেক বড় এরিয়া নিয়ে তৈরি, যা দেখে বুঝতে পারছেন। এই হচ্ছে কেম্পেগৌড়ার স্ট্যাচু, ব্রোঞ্জের তৈরি, উচ্চতা 108 ফুট, যার নামেই এই কেম্পেগৌড়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের নামকরণ করা হয়েছে। হচ্ছে বেঙ্গালুরু এয়ারপোর্ট, পৌঁছে গেলাম। এখানকার এয়ারপোর্টের ভিউটা খুব সুন্দর, খুবই সুন্দর, দেখাচ্ছি আরও ভিতরে। আমি এখন ঢুকে পড়েছি বেঙ্গালুরু কেম্পেগৌড়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। বাইরে থেকে একদম গ্র্যান্ড লুক, দেখতেই পাচ্ছেন চারিদিক একদম পরিষ্কার আর সাজানো গোছানো। এবার যাচ্ছি চেকিং করানোর জন্য। চেকিংয়ের জন্য থাকবে সেন্ট্রাল গভর্নমেন্টের সিকিউরিটি, যেখানে আপনার আইডি কার্ড দেখে আপনাকে চেকিং করবে, তবে আপনি ভেতরে প্রবেশ করতে পারবেন। এখানে ব্যাগ চেক করা হবে প্রথমে, ব্যাগ চেক করার পরে তারপর এদিকে যেতে পারবো। বোর্ডিং পাস হয়ে গেছে, ব্যাগ চেক পাস হয়ে গেলেই হয়ে যাবে। এই হচ্ছে বেঙ্গালুরু ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ভেতরের অপূর্ব সুন্দর এক সাজানো গোছানো দৃশ্য, যা দেখে মন মুগ্ধ করে তুলবে। এবং ভারতবর্ষের মধ্যে সবথেকে সুন্দর এবং মোস্ট বিউটিফুল এয়ারপোর্টের মধ্যে একটি। আমরা যাচ্ছি এখন ই কাউন্টারের দিকে, কারণ সেখানে গিয়ে আমরা আমাদের বোর্ডিং পাস প্রিন্ট আউট করবো এবং আমাদের যে লাগেজটি রয়েছে সেই লাগেজটিকেও সেখানে সাবমিট করে দেবো।
এছাড়া এয়ারপোর্টে ঢোকার সময় অবশ্যই সরকার অনুমোদিত পরিচয়পত্র রাখবেন, যেমন আধার কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স সঙ্গে রাখতে হবে। যদি না রাখেন তাহলে পরে ভেতরে প্রবেশ করতে পারবেন না। এছাড়া প্লেনে লাগেজ নিয়ে যাওয়ার নিয়ম হচ্ছে চেক ইন ব্যাগ থাকবে 15 কেজি পর্যন্ত আর হ্যান্ড ব্যাগ থাকবে 7 কেজি পর্যন্ত। এর বেশি হলে পরে অতিরিক্ত আপনাকে চার্জ দিতে হবে। এই ডিসপ্লে বোর্ডে সমস্ত রকম ফ্লাইটের ইনফরমেশন দেওয়া আছে, লেট আছে কোনটা। ভেতরে প্রবেশ করার পরেই আরও একটা কাজ করতে হবে, যেটা নির্দিষ্ট যে কাউন্টার রয়েছে, যে ফ্লাইটের যে কাউন্টার থাকবে সেখান থেকে আপনাকে আপনার বোর্ডিং পাসটি প্রিন্ট আউট করে নিতে হবে। আমি আগেই অনলাইন থেকে এই বোর্ডিং পাস ডাউনলোড করে রেখেছিলাম, তবুও এয়ারপোর্টে এসে একবার প্রিন্ট আউট করে নিলাম, কারণ এটা সব জায়গাতে দেখতে চাই। তো আপনারাও তাই করবেন। গেট নাম্বার এখানে দেখো টিকিটটা, জোন ডি, গেট নম্বর 4, D4 গেট নাম্বার। চলো এবার গেট নাম্বার D4 চলো। তো আমরা আমাদের বোর্ডিং পাসের প্রিন্ট আউটটা বার করে নিলাম, এভাবে আপনাদেরকেও বার করে নিতে হবে। ফ্লাইট ছিল আর কি, তো সেটা এখন ক্যান্সেল হয়েছে, আধা ঘন্টা লেট আছে, তাই এখন কিছুক্ষণ সময় কাটিয়ে নিয়ে এসেছি। ভিউটা দেখি, প্রথমবার আসলে যা হয় এটা কালার দেয়নি। এই হচ্ছে ওয়াশরুম, এটা মানে এয়ারপোর্টের মধ্যে রয়েছে এরকম ওয়াশরুম। এই হচ্ছে ওয়াশরুম, এই হচ্ছে ওয়াশরুম। এটা এখানে সব অটোমেটিক রয়েছে, এই হাত দিলেই চলে যাবে, এই হ্যান্ড ড্রায়ার না সব আছে এখানে, সেন্সার। অটোমেটিকই চলে যাবে। তো এখন ঘড়িতে বাজে হচ্ছে সময় 4:19, আর আমাদের ফ্লাইট আছে 7:05। তার মধ্যে 30 মিনিট এখন ডিলে আছে, তার জন্য কিছুক্ষণ ওয়েট করতে হবে। দেখা যাক কতক্ষণে হচ্ছে, আর পৌঁছাচ্ছি আমরা কলকাতায়। তো তখন অবশ্যই ভিডিওটা কন্টিনিউ দেখবেন, এটাই জানাবো। তবে ব্যাঙ্গালোরে এয়ারপোর্টের এত সুন্দরভাবে সাজানো গোছানো বেশ ভালোই, তবে কলকাতায় এরকম ডেকোরেশন করা নাই সেটা জানি, কিন্তু এখানে খুব সুন্দরভাবেই সাজানো গোছানো রয়েছে। চারিদিকটা বেশ সুন্দরভাবে ডেকোরেশন করা, দেখুন কত সুন্দরভাবে ডেকোরেশন, প্রতিটা জিনিস ভালো করে ডেকোরেট করা রয়েছে, এবং চারিদিকে সবাই, আপনার কোনো অসুবিধা হবে না, সবাই আপনাকে অ্যাসিস্ট করবে যদি কোনো রকম কোনো অসুবিধা হয়। এই হচ্ছে এখানকার এয়ারপোর্ট। আমরা এখনও ভিতরে প্রবেশ করিনি, মানে ডিপার্চার রুমে, তো কিছুক্ষণ বাদে যাব, এখনও আমাদের টাইম আছে অনেক। আমাদের বোর্ডিং পাস হয়ে গেল, এবার ভিতরে ঢুকে পড়লাম, লাগেজ চলে গেল প্লেনের দিকে, এবার আমরা যাচ্ছি সামনের দিকে গিয়ে। সামনে আরও চেকিংয়ের অপশান আছে, সেটাও চেকিং হবে, পাস দেখাতে হবে। এখন আরও একটি সিকিউরিটি চেকের অপশান রয়েছে, সেটা কমপ্লিট করে নিই, কারণ সেটাই লাস্ট হচ্ছে সিকিউরিটি চেক। সিকিউরিটি চেকের সময় এই সব ইলেকট্রনিক্স গ্যাজেট যেমন ল্যাপটপ, পাওয়ার ব্যাঙ্ক, ক্যামেরা আলাদা ট্রেতে রাখতে হবে, কোনো ধারালো জিনিস বা লাইটার সঙ্গে নেওয়া যাবে না। এছাড়া অতিরিক্ত 1 লিটারের বেশি জল আপনি ক্যারি করতে পারবেন না।
What? এই হচ্ছে ব্যাঙ্গালোর এয়ারপোর্টের ভেতরের ভিউটা দেখুন কত সুন্দর। আমাদের বোর্ডিং পাস, ব্যাগ চেকিং সমস্ত কিছু হয়ে গেল, মোবাইল, ব্যাটারি, চার্জার সমস্ত কিছু চেক করা হলো। অনেকক্ষণ প্রসেস থাকে, প্রায় 2-3 ঘন্টা অবশ্যই আগে আসতে হবে এয়ারপোর্টে। চেকিংয়ের অনেক ব্যাপার থাকে, বোর্ডিং পাসের ব্যাপার থাকে, তো সেগুলো করার পরে সেগুলোই প্রসেস করতে করতে অনেক সময় লাগে। অবশ্য জল নিয়ে আসা যাবে না, জল বাইরে ফেলে আসতে হবে নিয়ে আসলে পরে। এয়ারপোর্টের ভেতরের ভিউটা এত সুন্দর, সমস্ত কিছুই সাজানো গোছানো, অনেক সুন্দরভাবে ডেকোরেট করা। এই হচ্ছে বেঙ্গালুরু এয়ারপোর্ট, খুব সুন্দরভাবে সাজানো গোছানো, মানে জবাব নাই যাকে বলে আর কি। খুবই সুন্দরভাবে সাজানো গোছানো করা আছে চারিদিক, এইভাবে খুব সুন্দরভাবেই করা আছে সব কিছু চারিদিকভাবে রয়েছে করা। এখানে অনেক শপ রয়েছে, চাইলে আপনারা কিছু কিনতে পারেন, একটু কস্টলি বেশি, প্রাইস হাই, তাই এখানে অনেক শপ রয়েছে, যেমন জামা কাপড়ের শপ, এছাড়া সানগ্লাস, এছাড়া অনেক কিছুই শপ রয়েছে এয়ারপোর্টের মধ্যে। এখানে অনেক রকম খাবারের, তবে একটু প্রাইস হাই থাকে এখানে, দেখিয়ে দিলাম। তো এই হচ্ছে আমাদের ওয়েটিং এরিয়া, যেখানে বসতে হবে, যেটা আমাদের গেট নম্বর পড়েছে D4, তাই এদিকে D8, D9 আছে, আর এইদিকে আছে D6, D7, D2, লাস্টের দিকে যেতে হবে আমাদেরকে D4। এটা হচ্ছে সিটিং এরিয়া, এখানে বসতে হবে। এই জায়গাটায় বসে আপনাদেরকে সময় কাটাতে হবে, বাইরের দিক থেকে ফ্লাইট দেখা যাবে। চলুন দেখাচ্ছি। তো ঠিক এই জায়গাটায় বসে আপনি বাইরে সুন্দর ভিউ পাবেন, যে ফ্লাইটগুলো কখন টেক অফ করছে, কখন ল্যান্ড করছে, সমস্ত কিছু দেখতে পারবেন এখান থেকে, এবং দেখতে খুব ভীষণ ভালো লাগবে। জায়গা আছে চারিদিকে, এখানে চাইলে এখানেও বসতে পারেন, এদিকেও বসতে পারেন। আর এই হচ্ছে এখানকার ভিউ, খুব সুন্দরভাবে সাজানো গোছানো রয়েছে, দেখুন কত সুন্দরভাবে। আর এই ডিসপ্লেতে রয়েছে, এই ডিসপ্লেতে দেখাবে আপনার টাইম টেবিল কী আছে ট্রেনের, এই ডিসপ্লেটাই দেখাবে, তো এটা অবশ্যই ফলো করতে হবে। এই হচ্ছে ফ্লাইট, এখান থেকে আপনি সব দেখতে পারবেন কখন ফ্লাইট আসছে, কখন যাচ্ছে, এই উইন্ডো দিয়ে। এখন এই প্লেনটিকে রেডি করা হচ্ছে প্যাসেঞ্জারদের ওঠার জন্য এই এয়ার ব্রিজের মাধ্যমে। এই এয়ার ব্রিজটি এই প্লেনের সঙ্গে কানেক্ট করে দেওয়া হবে, যাতে প্যাসেঞ্জারদের উঠতে সুবিধা হয়, বা বোর্ডিংয়ের জন্য এটিকে কানেক্ট করা হচ্ছে প্লেনের সাথে। তো আমাদের যেটা বোর্ডিং গেট রয়েছে সেটা D4 দেখাচ্ছি আমি। তো আমরা এখন বসে আছি D4 প্যাসেঞ্জার এরিয়াতে, যেখান থেকে ফ্লাইট ডিপার্চার হবে। তো যতগুলো প্যাসেঞ্জার বসে আছে সবাই D4-এর প্যাসেঞ্জার এখানে। আর আমাদের ফ্লাইট আধ ঘন্টা লেটে আছে এখন, তার জন্য ওয়েট করছি আধ ঘন্টা। তো টাইম হলেই আমরা বেরিয়ে যাবো এখান থেকে। বাস, ট্রেন আর প্লেন যাই বলুন না কেন, সব কিছুই আজকাল লেটে চলছে, তাই কোনো কিছুতেই আপনি সঠিক সময়ে যাত্রা করতে পারবেন না। প্রথমে আমাদের ফ্লাইট ছিল 30 মিনিট ডিলে, এখন সেটা বেড়ে দাঁড়িয়েছে 1 ঘন্টার ওপর। বাইরে বৃষ্টি হচ্ছে খুব, আর এখানে প্লেন দাঁড়িয়ে আছে, ওখানে দাঁড়িয়ে আছে, ওটাই আমাদের প্লেন দাঁড়িয়ে আছে সামনে, ওই দিকে দেখা যাচ্ছে এই প্লেনটা। এই যে এই প্লেনটা হচ্ছে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস, এখানে দাঁড়িয়ে আছে, আর বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এখন, দেখতে পাচ্ছেন আশা করি। এইটা হচ্ছে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস, আর বৃষ্টি খুবই হচ্ছে বাইরে এখন। এই হচ্ছে এখন আমরা ঢুকছি ফ্লাইটের ভিতরে। সব বাইরে বৃষ্টি পড়ছে।
আমরা ফ্লাইটে উঠে পড়লাম। তো জাস্ট এইমাত্র উঠলাম, কারণ খুবই লেট হলো, 1 ঘন্টা লেট ছিল ফ্লাইট। তো জাস্ট উঠলাম, আর এই হচ্ছে ফ্লাইটে বেশ ভালোই ভিড় হয়েছে। তো ফাইনালি আমরা নেমে পড়লাম নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। আর এই ফ্লাইট আমাদেরকে প্রায় 2 ঘন্টার মধ্যেই আমাদের পৌঁছে দিয়েছে। মানে এত তাড়াতাড়ি পৌঁছেছে বুঝতে পারলাম না, এত স্পিডে ফ্লাইট রান করেছে। আমরা যে লাগেজটিকে বেঙ্গালুরু এয়ারপোর্টে জমা করেছিলাম সেই লাগেজটি এখান থেকে আমরা নিয়ে নেব। লাগেজটি পাওয়ার পরে আমরা বেরিয়ে পড়ব হাওড়া স্টেশনের উদ্দেশ্যে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক, কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো শহর, নতুন কোনো পাহাড়, নতুন কোনো গল্প নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।